না, অ্যাবর্শন কেন করাবো? এটা তো আমারই সন্তান। আমি মা হয়ে এমনটা কি করে ভাবলাম? গত ২ দিন ধরে ভেবেছে বৃষ্টি, নীরবে বসে দুহাত পেটে রেখে গুনগুন করে কথা বলেছে তার সন্তানের সাথে, অনুভব করছে তার রিপ্লে। সত্যি খুবই মা ফিলিংস আসছে তার মাঝে। বাচ্চা জন্ম দেওয়ার আগেই যেন মা হয়ে গেছে সে। ইদানিং রাতে তেমন একটা ঘুম হয় না বৃষ্টির। আজ ২ দিন জেগেছিল কিন্তু সে আসেনি। তাহলে কি এটা মাত্রই তার কল্পনা? রাত তখন ১২টা, চারপাশটা কুয়াশায় ঘিরে ধরেছে বাইরে। কম্বল দিয়ে সারা শরীর ঢেকে শুয়ে আছে বৃষ্টি, তখনই চোখে পড়ে বারান্দায় দাঁড়িয়ে থাকা একটা লোকের ওপর। এটাই কি তাহলে সেই লোক? কম্বল সরিয়ে বিছানা থেকে নেমে ধীরে ধীরে এক পা করে এগিয়ে যাচ্ছে বৃষ্টি। রুম থেকে বারান্দা অবধি যেতে ৫ মিনিট সময় হাঁটতে হলো তাকে। এত সময় লাগারও একটি কারণ আছে। তার মনে জেগে উঠেছে নানান ভয়। এটা ভূত নয় তো আবার? ১ পা আগাচ্ছে তো আবার ২ পা পিছিয়ে আসছে। কাপা হাতে গ্লাসটা তুলে পানিতে চুমুক দেওয়ার আগেই হাত থেকে পড়ে টুকরো টুকরো হয়ে যায় গ্লাসটা। পানিটা ছড়িয়ে পড়ে মেঝেতে। পানিটা এতটাই জায়গা দখল করলো যে মনে হচ্ছে এখানে ১ গ্লাস নয়, বরং ১ বালতি ঢেলে দেওয়া হয়েছে পানি। কাঁচ ভাঙার শব্দেও কোনো সাড়া দিল না ছেলেটি। আগের ভঙ্গিতেই তাকিয়ে আছে বাহিরের দিকে। অনেক হাঁটার পর বারান্দায় পা রাখতে সক্ষম হলো বৃষ্টি। এবার ছেলেটি ঘুরে দাঁড়ায় বৃষ্টির দিকে। মুহূর্তে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল বৃষ্টি। সাদা টি শার্টের ওপর একটা কালো জ্যাকেট পরে আছে লোকটা। মাথায় বাচ্চাদের মতো একটা কানটুপি। হাত দুটি বুকে গুজে তার দিকে তাকিয়ে আছে রাত। বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আহা, আপনি? কেন? অবাক হলে বুঝি? আপনি এখানে কিভাবে এসেছেন বা কি করে জানলেন আমি এখানে এসব জিজ্ঞেস করে সময় নষ্ট করব না? ছোটোখাটো বিষয়গুলো বের করা অসাধ্য কিছুই নয়। আমি বলতে চাইবো আপনি এখানে কেন এসেছেন? আপুর সাথে তো সুখে আছেন নিশ্চয়ই। না, এমনিতেই দেখতে আসলাম আমার শালিটা কেমন আছে। আমি ভালোই আছি এখানে। এর চেয়ে ভালো থাকতে আমি চাইও না। চলে যান আপনি এখান থেকে। ঠাস করে একটা চড় পড়ে বৃষ্টির গালে। বৃষ্টি কিছু বলতে যাবে তার আগে আরও একটা চড় পড়ে অপর গালে। এবার ভয়ে বাকি যা বলার ছিল তাও মুখ দিয়ে বের হচ্ছে না বৃষ্টির। গালে হাত দিয়ে ছলছল দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে আছে সে। দেখে মনে হচ্ছে এতক্ষণ অনেক কষ্টে কান্নাটা আটকে রেখেছিল সে এবং এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কতক্ষণ এই চেষ্টায় সফল থাকবে তার কোনো গ্যারান্টি নেই। রাত রক্তিম চক্ষু জোড়া বৃষ্টির দিকে তাকিয়ে বলে ওঠে, প্রথম চরটা এই জন্য দিলাম যে আমাকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে আসার সাহস হলো কি করে তোমার। আর দ্বিতীয় চরটা এই জন্য দিলাম যে আমার মুখের ওপর ধমক দিয়ে কথা বলার সাহস পেলে কোথায় তুমি? এত সাহস আসলো কোথা থেকে তোমার? বৃষ্টির মুখে কোনো কথা না শুনে রাত এবার জোর গলায় বলে ওঠে, আমি কোনো মূর্তির সাথে কথা বলছি না, যা বলার তোমাকেই বলছি। সরি, আমার মাথায় আসছে না যে এত বোকার মতো বলদা বুদ্ধি আসলো কি করে তোমার মাথায়? কি করে ভাবলে যে এই রাতের হাত থেকে পালিয়ে তুমি অন্য জায়গায় থাকতে পারবে? আর তুমি ভেবো না তোমার রেখে আসা ডিভোর্স পেপারে সাইন করেছি আমি, ওটা অনেক আগেই ছিঁড়ে ফেলে দিয়েছি। কেন এমনটা করলে তুমি? আর যাই হোক, তোমার প্রবলেমগুলো আমাকে জানাতে পারতে। এবার হুট করে রাতকে জড়িয়ে ধরল বৃষ্টি। বৃষ্টির চোখের জল মিশে যাচ্ছে রাতের গায়ে। রাতের বুকে মাথা রেখে অঝরে কেঁদে চলছে বৃষ্টি। রাত নিজেকে না চাইতেও শক্ত করে বলে ওঠে, এত ঢং করা আমার মোটে পছন্দ নয়। আর এত রাতে কোনো ভদ্রলোকের বাড়িতে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না। যাও ঘুমাও এখন, যা বলার কাল বলা যাবে। বলেই সোজা হেঁটে বেরিয়ে যাচ্ছে রাত। পেছন থেকে নিচু স্বরে বৃষ্টি বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ঘুমাবেন না? থমকে দাঁড়ায় রাত। মনে মনে বলে ওঠে, তোমার কাছে থাকলেই তোমার ইমোশনাল কার্যকলাপে দুর্বল করে ফেলবে আমায়। আর তোমার কাছে থাকলে হাজারো রাগ করে থাকলেও বারবার তোমাকে আদর করতে চাইবে এই অবুঝ মন। রাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, অনেক হিসেব নিকেশ বাকি আছে তোমার সাথে। বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে যায় রাত। বৃষ্টিকে নিয়ে বাড়ি ফিরল রাত। কলিং বেল বাজতে আরশি দরজা খুলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ওখানে। কিছুক্ষণ পর উত্তেজনামূলক একটা চিৎকার দিয়ে জড়িয়ে ধরে বৃষ্টিকে। আরশির চিৎকারে বেরিয়ে আসে রাত্রি চৌধুরী। বৃষ্টিকে দেখে স্তব্ধ হয়ে যায় সেও। এই সকাল সকাল যেন একটা বড় সারপ্রাইজ হয় সবাই। ঘরে গিয়ে সোফায় বসে সবাই। রুদ্র চৌধুরী ঠান্ডা মাথায় বলে ওঠে, এতদিন কোথায় ছিলে তুমি?
রাত বলে ওঠে, খালাম্মাদের বাসায়। চট্টগ্রাম? হুম। রাতের মা বলে ওঠে, কি? রাহি তো আমায় এই ব্যাপারে কিছুই বলেনি। আসলে আমি বারণ করেছিলাম কাউকে বলতে। তার মানে তুই সব জানতি? মা, পরে সব বলবো। কাল সারা রাত ঘুমাইনি। ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গিয়েছিল। আর ভোর 4টা বাজে আবার বেরিয়ে গেলাম সকাল সকাল তোমাদের সারপ্রাইজ দেবো বলে। রাস্তা ফাঁকা ছিল, তাও দেখো 6 ঘন্টার মতো লেগে গেল। প্রচুর ঘুম পাচ্ছে, তোমাদের পরে সব বলি। সকাল 10টা পার হয়ে গেল, কিন্তু কুয়াশা এখনও পুরোপুরি কাটেনি। শীতকাল, তার উপর শৈত্যপ্রবাহ। সূর্যি মামার দেখা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আজ দিনটা নানান প্রশ্নের উত্তর দিতে দিতেই কেটে গেল তাদের। রাত তখন 9টা। শীতে কনকন অবস্থা। বারান্দায় ইজি চেয়ারটায় বসে আছে। রাত ও বৃষ্টি, একই চাদরে মোড়ানো দুজন। রাতের কোলের উপর বসে আছে বৃষ্টি। তুমি তোমার নিজ সুবিধা মতোই বসো, এই অবস্থায় কোনো প্রবলেম যেন না হয়। মানে? তার মানে আপনিও জানেন? কিন্তু কি করে? আমি তো আপনাকে বলিনি। তোমার মাঝে যে বড় হচ্ছে সে কে? তোমার, আমার, মানে আমাদেরই তো সন্তান, তাই না? তো আমি জানবো না? আর প্রেগনেন্সির রিপোর্টগুলো তো আমার কাছে আছে। তুমি যে সেদিন ডাক্তারের কাছে গিয়েছিলে, পরীক্ষা করে সুখবরের আভাস পেয়ে বেরিয়ে গিয়েছিলে, তো তুমি কি জানো যে রিপোর্টগুলো আনতে হয়? আমি ভেবেছিলাম আপনি হয়তো জানেন না, তাই অ্যাবর্শনের সিদ্ধান্ত নিয়েছিলে, তাই তো? রাতের কথায় চক্ষু যুগল বড় বড় হয়ে যায় বৃষ্টির। কে বললো আপনাকে না আমি এমন একটা জঘন্য সিদ্ধান্ত কেন নিতে যাব? আমার নিজেরই তো সন্তান নাকি? রাত মেসেঞ্জার অন করে বৃষ্টির সামনে ধরলো। এতে পুরাই হতভাগ বৃষ্টি। আচ্ছা, ভালো কথা। আপনি জানলেন কি করে যে আমি পালিয়ে যাব? সেদিন আমি আর বর্ষা রেস্টুরেন্ট থেকে বের হলে তুমি রাগে ফোঁসফোঁস করছিলে, ওটা কি আমি দেখিনি? আর ওদিন আমি বর্ষাকে ডেকেছিলাম এই জন্য যে ওর কিছু স্মৃতি আমার কাছে রয়ে গিয়েছিল, তাই সেগুলো ফেরত দিতে। আর জানলাম কি করে? তোমাকে আমি ফলো করতাম, কারণ তোমার অঙ্গি ভঙ্গি কেমন সন্দেহজনক ছিল। ফলো করতে করতেই সব জানলাম ও বুঝলাম। যখন রাতে আমায় ঘুমের মাঝে রেখে বেরিয়ে গিয়েছিলে, তখন কি আমি সত্যি ঘুমিয়েছিলাম, নাকি করছিলাম ঘুমের অভিনয়? তুমি গাছের ডালে হাঁটলে, আমি হাঁটি পাতায় পাতায়। সবই যখন জানতেন, তাহলে আটকালেন না কেন? কারণ আমি তোমাকে বোঝাতে চাইছি শূন্যতা শব্দটার স্বাদ কেমন। মোহিতের অফিসে কাজ করিয়ে বোঝাতে চেয়েছি যে অন্যের কাজ করে খাওয়ার স্বাদ কেমন। মোহিত তোমার সাথে ও অন্যরা তোমার সাথে খারাপ ব্যবহার করতো, কারণ আমি বোঝাতে চেয়েছি যে এই শহরে কাছের মানুষগুলো ছাড়া অন্যের কাছে তুমি কতটা তুচ্ছ। আমি সবসময় তোমায় চারপাশ থেকেই তোমায় আগলে রেখেছি, কিন্তু তোমায় বুঝতে দেইনি আমি। না হলে ঠিকই বুঝতে বাস্তবতা কখনো কখনো কতটা ভয়ঙ্কর হতে পারে, তাও আবার এক অচেনা শহরে। আচ্ছা, একটা প্রশ্ন করি? এত কিছুর পরেও আপনি আমার সাথে স্বাভাবিক আচরণ করছেন কেন? এমন সিচুয়েশনে কারোরই স্বাভাবিক আচরণ করার কথা না, কিন্তু আপনি এমনভাবে আচরণ করছেন যেন কিছুই হয়নি। ভালোবাসি তাই। আপনি এত ভালো কেন? কে বলল তোমায়? এখন তো তোমার সামনে আমার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা আনতে মন চাইছে। কেন? কারণ তুমি কেন আমাদের ভালোবাসার অংশটুকু ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলে। সরি। কনকনে শীতে চাদরটা ঠিক করে শক্ত করে জড়িয়ে ধরে বৃষ্টিকে। সকালে চায়ের কাপে চুমুক দিয়ে আরশিকে বলে ওঠে বৃষ্টি, আরশি, শুনলে একটি কথা? না বললে শুনবো কোথায়? মামারা দেশে ফিরছে। কোন মামা? হৃদ ভাইয়া সহ তার বাবা মা। কথা ছিল আর কয়েক মাস পর আসবে দেশে, কিন্তু 2-1 দিন পরই আসছে তারা। আরশির চোখে মুখে উত্তেজনামূলক খুশির আভাস। খুশিতে যেন চোখ মুখ ঝিলিক দিয়ে উঠল তার। আরশি হকচকিয়ে বলে ওঠে, হৃদ ভাইয়াও আসছে? বাপরে, তোমাকে দেখে মনে হচ্ছে হুট করে লাড্ডু ফুটছে। আজ দেশে ফিরছে হৃদ ও তার মা বাবা। সন্ধ্যার পর দেশের মাটিতে পা রাখবে তারা। গত কয়েকদিন আরশি একটা ছোট্ট শব্দের সাথে খুব ভালোভাবেই পরিচিত হয়ে উঠেছে, আর তা হলো অপেক্ষা। পূর্বের দিনগুলো থেকে তুলনামূলকভাবে এই কয়েকটা দিন মনে হয়েছিল একটু বেশি বড়। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটবে আজ। মামা মামিকেও সেই ছোট্টবেলায় দেখেছে, যখন তার বয়স ছিল 12। তখন মামি থেকে দুষ্টুমি করে বলতো, আমার পিচ্ছি বৌমা। মামির কথায় একটু বিরক্তিভাব ফুটে উঠতে চাইল, লজ্জার কাছে তা চাপা পড়ে যেত। তখন লজ্জায় দূরে চলে যেত আরশি। মাঝে মাঝে অভিমানী স্বরে বলেই ফেলতো, মামি, তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? আমার লজ্জা করে না বুঝি? ওরে আমার পিচ্ছি সোনামণিটা,
দেখি লজ্জাও বোঝে। কেন, বড় হইছি না? আর তুমি সবসময় একই কথা বলো কেন? হৃদ ভাইয়া তো আমার ভাইয়া। তুমি এসব বললে তো আমার তার সামনে যেতেও লজ্জা করে। তখন এক গাল হেসে দিয়ে আলতো করে আরশির গাল টেনে চলে গেল মামি। তার সাথে খুব ঘনিষ্ঠ ছিল আরশির সম্পর্ক। যেদিন তারা চলে গিয়েছিল সেদিন আরশির সে কি কান্না! সেদিন রাতে দোলনায় হৃদের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছিল আরশি। সেদিন সারা রাত ওভাবেই হৃদের কোলে মাথা রেখে ঘুমিয়েছিল আরশি। হৃদের আরাম করে বিছানায় শোয়া ছাড়া ঘুম আসতো না তখন। ওই দিন সারা রাত জেগে তাকিয়েছিল আরশির পিচ্চি মায়া ভরা মুখের দিকে। আরশির প্রতি সেই দীর্ঘ দৃষ্টি নজর কাড়ে তার। তারপর থেকে কেন জানি আরশিকে কোনো ছেলের সাথেই সহ্য হতো না হৃদের। তার কাছে কোনো ছেলে ঘেঁষলেই কায়দা করে সরিয়ে দিত তাকে। তার ছেলে বন্ধুগুলো হঠাৎ করে এমন পোলটি খেত কেন তা আরশির কান অবধি পৌঁছাতো না। ধীরে ধীরে একসাথে বড় হতে থাকে দুজন। হৃদ ও রাত প্রায় সমবয়সী। আরশি তাদের থেকে 6 বছরের ছোট। আজ আরশি অনার্স 3য় বর্ষের ছাত্রী, সাথে বৃষ্টিও। আচ্ছা, মামি কি আজও আমায় সেই পিচ্ছি ডাকবে? তখন তো পিচ্ছি ডাকটা শুনে অভিমান ভর করতো তার মাঝে। সেই অভিমানেও নাকি আরশিকে একটু বেশি কিউট লাগতো, তাই বারবার খেপাতো তাকে সবাই। আগের কথা মনে পড়লেই গাল চেপে হেসে ওঠে আরশি। তার হাসির শব্দ রুমের দরজা পার করে হয়তো পাশের রুমে প্রবেশ করে ফেলেছে। তখনই রুমে প্রবেশ করতে করতে তার মা বলে ওঠে, কিরে পাগলের মতো এমন হাসছিস কেন একা একা? মনে হচ্ছে আনন্দের বাঁধ ভেঙে কিছু আনন্দ পাবনা হাসপাতালের বারান্দায়ও প্রবেশ করে ফেলেছে। হৃদ ভাই আসছে না আজ? উফ, কবে যে সন্ধ্যা হবে। আরশির কথায় একটু ভ্রু কুঁচকে তাকায় তার মা। নিজের বোকামিতে জিভে ছোট্ট একটা কামড় দেয় আরশি। ইয়ে মানে, তোর মনে আছে মা, মামা মামি হৃদ ভাইয়া সবাই যখন ছিল তখন আমাকে নিয়ে কত ফাজলামি করতো? মামি একটু বেশি ছিল তাই না? রাত্রি চৌধুরীর কুচকানো ভুরু যুগল এখনও ঠিক হয়নি। কুচকানো ভুরু যুগল স্বাভাবিক করে বলে ওঠে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বিকেলের মধ্যেই ওই বাড়িতে যেতে হবে। তাদের রিসিভ করতে যাব না আমরা? না, রাত আর তোর বাবাই যাবে। ও। আরশি এক এক করে দেখছে কোন ড্রেসটা পরলে ভালো হয়। তখনই দেখে আলমারিতে পড়ে থাকে একটা নীল শাড়ি। তখনই হারিয়ে যায় সেই আগের স্মৃতিতে। কলেজের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আরশির কয়েকজন সহপাঠী একসাথে শাড়ি পরে নাচছিল। হৃদ আরশিকে আনতে গিয়ে তাদের দেখল। ওখানে কিছু বলল না আরশিকে। রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন হুট করে হৃদ একটা নীল রঙের শাড়ি হাতে নিয়ে আরশির রুমে প্রবেশ করলো। আরশি তখন ল্যাপটপে মুভি দেখছিল। হৃদকে দেখে একটু অবাক হলো না সে, কারণ প্রায় হৃদ মাঝরাতে আসে, বারান্দায় দরজা অফ করে লাইট অফ করে গায়ে একটা পাতলা কাঁথা টেনে কপালে একটা চুমু দিয়ে আবার চলে যেত। আবার কখনো কখনো বর্ষণের রাতে তার পাশে বসে থাকতো সারা রাত, যাতে একটুও যেন ভয় না পায় আরশি। কিন্তু আজ হৃদের হাতে শাড়ি দেখে চমকে ওঠে আরশি। এ কি হৃদ ভাই, তুমি এত রাতে, তাও আবার শাড়ি হাতে? তোর জন্য একটা অনুরোধ রাখবি আরশি। কি অনুরোধ? তুই এই শাড়িটা পরে জাস্ট 5 মিনিট আমার সামনে দাঁড়াবি। আমি শাড়িতে তোকে কেমন লাগে এটা দেখে আবার চলে যাব। পারবো না, প্লিজ। অনেক জোরাজোরি করেও লাভ হলো না। আমি শাড়ি পরতে জানি না, আর পরলেও সুন্দর হবে না। জানতে হবে না, তুই যা পারবি এটাই আমার জন্য অনেক। না পারলে এমনি পেঁচিয়ে পড়ে আয়, তাও দেখি তোকে কেমন লাগে প্লিজ আরশি। তুমি যাও তো, আমি ঘুমাবো এখন। সেদিন অনেক জোরাজোরি করেও আরশিকে তার কথা থেকে এতটুকু নড়াতে পারিনি হৃদ। আরশি কড়া মেজাজে বলে ওঠে, এক কথা কতবার বলা লাগে, তোমাকে বলছি না এখান থেকে যেতে। হৃদ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়েছিল আরশির দিকে। তারপর সোফায় শাড়িটা রেখে বলে ওঠে, কখনো ভালো লাগলে পড়িস, হ্যাপি হব। এরপর আর কখনো আরশিকে শাড়ি পরতে বলেনি হৃদ। অবশেষে তাদের এই রাগ, অভিমান, খুনসুটি এগুলোর সমাপ্তি হয় বিচ্ছেদেই। হৃদ কেন চলে গেল তার বাবা মায়ের কাছে অস্ট্রেলিয়া। আরশির কথা নামক প্রতিটা তীরের আঘাত হৃদের বুকের রাজ্যের পাঁজরে কতটা গভীরভাবে আঘাত এনেছে তা প্রথম সিজনেই সবাই দেখলেন। শাড়ি পরা নিয়ে হৃদের অভিমানগুলো ভাবতে ভাবতে আরশি আনার সামনে দাঁড়িয়ে শাড়িটা মেলে ধরল গায়ে। বাহ, ভালোই মানিয়েছে তাকে। আচ্ছা, আজ এই শাড়িটা পরলে কি হৃদ ভাইয়া খুশি হবে? ভাবতে ভাবতে আবারও তার মা রুমে এসে বলে ওঠে, কিরে তোর হলো? মা, এই শাড়িটা পরলে কেমন হয়? তুই আর শাড়ি কখনোই তো পরিসনি, তাতে কি আজ পরবো? পরতে পারিস?
আরশি মাথা নিচু করে জবাব দিল, না, আয় আমি পরিয়ে দেই। মায়ের কথায় আজ লজ্জায় লাল হয়ে গেছে আরশি। কি ব্যাপার, মা আজ কেন প্রশ্ন করলো না তাকে? শাড়ি পরার কারণ জানতে চাইল না কেন? আরও কেমন আগ্রহ ভঙ্গিতে পরাতে রাজি হয়ে গেল। শাড়ি পরানোর পর, বাহ, আমার মেয়েটাকে তো দেখছি আজ একটু বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, যেন নজর না লেগে যায়। লজ্জা ভঙ্গিতে মাথা নিচু করে একটা ছোট্ট হাসি দেয় আরশি। বিকেলের মাঝেই সবাই চলে গেল ওই বাড়িতে, মানে হৃদের বাড়ি। বাড়িটা সুন্দরভাবে পরিপাটি করে গোছানো সব। হৃদ ও তার বাবা মা সবাই বাইরে থাকে। এই বাড়িতে থাকে এক দারোয়ান ও জমির মিয়া ও জরিনা আপা। জমির মিয়া ও জরিনা আপা সম্পর্কে দুজন স্বামী স্ত্রী। দুজনেই এই বাসায় আগে থেকেই থাকতো। সবাই যখন এখানে ছিল তখন তারা দুজনেই বাড়ির সব কাজকর্ম করত। বাড়ির চারপাশটায় চোখ বোলালো আরশি। খুব জাঁকজমকপূর্ণ বাড়িটা, দেখে বোঝাই যাচ্ছে না এই বাড়ির মালিক গত 7 থেকে 8 বছর ধরে বাইরে ছিল। আর হৃদ চলে যাওয়ার পরও বাড়িটার একটু অযত্ন হয়নি। সন্ধ্যা পার হতে চলল। আরশির বুকের বাঁ পাশের টিপ টিপ শব্দটা যেন ক্রমশ বেড়েই চলছে। বুকে হাত দিয়ে একটা বড় শ্বাস নিয়ে নিজেকে বারবার স্বাভাবিক করার চেষ্টা করছে আরশি, কিন্তু না, টিপ টিপ করা আওয়াজটা ক্রমেই বাড়ছে। মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক করবে সে। কিছুক্ষণ পর গাড়ির আওয়াজ এলো কানে। রোবট হয়ে যায় আরশি। আজ কিসের এত ভয় তাও বুঝতে পারছে না সে। সবাই ছুটে গেল মেন দরজার দিকে। হৃদ ও রাত একে অপরের কাঁধে হাত রেখে কথা বলতে বলতে ঘরের দিকে আসলো। তার সাথে মা, বাবা ও রুদ্র চৌধুরী। হৃদ গিয়ে সালাম করলো রাত্রি চৌধুরীকে। তুমি গেলে না কেন ফুপি? আঙ্কেল বলল তুমি নাকি যেতে ইচ্ছুক নও, তাই তাদের পাঠিয়েছ। কি? ও তোকে এইসব উল্টাপাল্টা বুঝিয়েছে না? আরে সেই তো আমাদের নেয়নি, আমাদের এখানে রেখে চলে গেছে বাপ বেটা মিলে, আর এখন তোকে উল্টাপাল্টা বোঝাচ্ছে না? আচ্ছা ফুপি, বাদ দাও, চলো। আর সে এক পাশে দাঁড়িয়ে থেকে উকি দিয়ে দেখছে তাদের। সাদা টি শার্টের উপরের জামাটার রং কালো, চোখে সানগ্লাস, হাতে একটা কালো রঙের অ্যাপল ওয়াচ, ফর্সা মুখে দাড়ি ও হেয়ার কাটটা যেন স্পষ্ট ফুটে উঠেছে। আর সে বিড়বিড় করে বলে ওঠে, ওয়াও, নিজেকে তো দারুণ পরিবর্তন করেছে দেখছি, একেবারে হ্যান্ডসাম বয়। তাই বলে এই সন্ধ্যাবেলায়ও সানগ্লাস, বাপরে কি ঢং। আরশির বিড়বিড় হৃদের কান অবধি যেতে সময় লাগলো না। সবাই উত্তেজনায় অস্থির। হৃদ একটু আর চোখে আরশির দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। হৃদ একটু এগিয়ে গিয়ে বলে ওঠে, কেমন আছো জমির চাচা? জি বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের সবাইকে পেয়ে আরও বেশি ভালো হয়ে গেলাম। আরে জরিনা আপা, কেমন আছো? এই বাবা দাঁড়াও 1 মিনিট, আমি তোমার চাচা হলে সে আপা হলো কি করে? উফ চাচা, পুরনো অভ্যাস, তাই মুখে স্লিপ কাটছে। এখন তো উনি আমার চাচি। হৃদের কথায় লজ্জায় আঁচল দিয়ে মুখ ঢেকে নিল জরিনা। আর সে খেয়াল করলো হৃদ সবার সাথেই হেসে হেসে কথা বলছে, কিন্তু তার দিকে ফিরেও তাকাচ্ছে না। এতে একটু রাগ হলো আরশির। হৃদ বলে ওঠে, তোমরা কথা বলো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। পাশ থেকে রাত বলে ওঠে, আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসি। তুই যাবি মানে? লোকজন আছে তো। আরে তাদেরকে বুঝিয়ে দিতে হবে না, তুই যা, তাড়াতাড়ি চট করে ফ্রেশ হয়ে আয়। বলে বাইরে চলে গেল রাত। হৃদ উপরের দিকে হাঁটা ধরতে আর সে গিয়ে পথ আটকায় তার। অভিমানী কণ্ঠে বলে ওঠে, আমি দেখতে পারছো না হৃদ ভাইয়া? নাকি দেখো না দেখার ভান করছো? আমি কি অন্ধ নাকি যে এরকম একটা জলজন্ত মানুষকে দেখবো না? তাহলে কথা বলছো না যে? কি বলবো? আরশি কেমন আছিস? তুই বলবি ভালো আছি, এটাই তো নাকি? হৃদের কথায় একটু কষ্ট পেল আরশি, তাও একটু হাসার চেষ্টা করে বলে ওঠে, আমায় কেমন লাগছে আজ? আমায় নয়, আগামীকাল বাবার বন্ধুদের সাথে তাদের 2-1 ছেলেও আসবে, তাদের দেখাস ও জিজ্ঞেস করিস তোকে কেমন লাগছে। হৃদ এখনও অন্যদিকে তাকিয়ে কথাটা বলল। আরশির দিকে তাকালো না সে। আরশি আবার বলে ওঠে, পরনের শাড়িটা তুমি চিনতে পারছো? হৃদ এবার হনহন করে উপরে চলে গেল। আরশির প্রশ্নের উত্তর দিল না সে। আরশি হয়তো দেখাতে চেয়েছিল, দেখো আমি তোমার দেওয়া শাড়িটা পরে আজ তোমার সামনে দাঁড়িয়ে আছি, আজ তোমার যত খুশি দেখো আমায়, আর শুধু একটিবার বলবে আমি কেমন লাগছে। হৃদ যতক্ষণ রুমে গেল না ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল আরশি। বৃষ্টি এসে হাত ধরে কী কারণে যেন হাসতে হাসতে সেখান থেকে নিয়ে গেল তাকে, কিন্তু আরশির মুখে আজ কোনো হাসি নেই। আরশিকে দেখে রাত্রি চৌধুরী বলে ওঠে, এই তো আমার আরশি, বাহ এই পিচ্ছিটা বড় হয়ে গেছি দেখছি, মাশাআল্লাহ।
কত জায়গা থেকে দেখতে এসেছে তাকে, পছন্দও করে গেছে, কিন্তু পরে শুনি মেয়ে তাদের পছন্দ হয়নি। বুঝতাম না কেন এমন করতো সবাই, পরে জানতে পারি সব তারই কাজ। কৌশলে সব পাত্রপক্ষকে বিদায় করে দিত বিয়ে না করার ধান্দায়। বাহ, দেখে তো মনে হচ্ছে এখনও পিচ্ছি পিচ্ছি, কেমন একটা ইনোসেন্ট ভাব। ইনোসেন্ট না, আস্ত ফাজিলের হাড্ডি। পাশ থেকে আরশির মামা বলে ওঠে, নিজে মনে হয় একেবারে শান্ত স্বভাবের ছিলি, আমার মনে হয় না আরশি তোর অর্ধেক ফাজলামো করে। তুই যে বিয়ের আগে কেমন শয়তানের হাড্ডি ছিলি তা তো আমি ভালোই জানি। বাপরে বাপ। তাদের ভাই বোনের এমন তর্ক দেখে মুসকি মুসকি হাসছে রুদ্র চৌধুরী। রুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে জামা পরে নেয় আরশি। রাগে শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে সে। পরে আবার তুলে নিয়ে বুকে চেপে ধরে কাঁদতে থাকে সে। সারাদিনের করা প্ল্যানটা নিমিষে শেষ হয়ে গেল। খুব বদলে গেছে হৃদ। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে টেবিলে রাখা একটা কাগজ, সেটা তুলে নেয় আরশি। লেখা ছিল, হৃদ ফিরেছে ভালো কথা, তার সামনে শাড়ি পরে দাঁড়ানো তো দূরের কথা, হেসে হেসে কথা বললেও এর পরিণাম খুব খারাপ হবে। ইতি, নামটা না হয় অজানাই থাক। হাতের তালুতে একের পর এক আঘাত করায় হাতটা লাল বর্ণ ধারণ করে ফেলেছে আরশির। শীতের রাত্রি এই ঠান্ডায় প্রতিটা আঘাত যেন আঘাত স্কোয়ারে পরিণত হয়ে আছড়ে পড়ছে হাতের তালুতে। ঘুমের মাঝে তুলে আচমকা এমন হয়, একেবারে জ্ঞানশূন্য হয়ে পড়ে আরশি। লোকটার মুখে মাস্ক, আবছা আলোয় ঠিক মতো দেখাও যাচ্ছে না মুখটাকে। লোকটা কে তা আরশির অজানা। কে এমন করে তার সাথে? লোকটার পরিচয় জানতে পারল না আরশি। হুট করে একটা চিরকুট রেখে চলে যায় লোকটা। ব্যথায় চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে আরশির। লাইট অন করে চিরকুটটা হাতে নিল আরশি। লজ্জা করে না ছেলেদের হাতে হাত রেখে কথা বলতে, তাদের চোখে চোখ রেখে হাসতে? ওই হাত ধরার অধিকার শুধু আমার, ওই চোখে চোখ রেখে হাসার অধিকারটা শুধু আমার। নেক্সট টাইম এমন ভুল হলে পরিণামটা এর চাইতেও ভয়ঙ্কর হবে। ভয়ে আরশি শরীর থরথর করে কাঁপছে। বাম হাতের তালুটা রক্ত জমাট বাঁধা লাল হয়ে আছে। কান্না করতে পারছে না, নিচে ঠোঁটটা প্রচণ্ড গতিতে কাঁপছে তার, কারণ সে লাইফে কখন এমন আঘাতপ্রাপ্ত হয়নি আর এমন কোনো ভয়ঙ্কর সিচুয়েশনে পড়েনি। সকালে ঘুম থেকে উঠে দেখে হাতের তালুটা লাল হয়ে ফুলে আছে, ব্যথা করছে খুব। হাতটা সবার চোখ থেকে আড়াল করে রাখছে আরশি। আরশি চায় না এই ব্যাপারে কেউ জানুক, জানলে হয়তো অনেক জবাবদিহি করতে হবে তাকে, বিশেষ করে হৃদের কাছে। সকালের খাবার শেষে হৃদ আরশিকে বলল, আজ আমার সাথেই যাবি কলেজে, যা চটফট রেডি হয়ে নে। পাশ থেকে হৃদের মা হাঁটতে হাঁটতে তার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, দুদিন হলো মেয়েটা এখানে এসেছে, থাকুক না, মজা করবে, সব করবে। এই 2-1 দিন কলেজে না গেলে কিছুই হবে না। আম্মু কয়েক মাস পর ওর ফাইনাল এক্সাম, এখন কোনো ফাঁকি দেওয়া চলবে না। আরশি করুণ সুরে বলে ওঠে, আজ না গেলে হয় না? আমি তোকে জিজ্ঞেস করেছি, চুপচাপ রেডি হয়ে নে। আরশি জোর গলায় বলে ওঠে, ভাইয়াই তো আমাকে প্রতিদিন দিয়ে আসে, আমি ভাইয়ের সাথে যাব। রাত বলে ওঠে, হৃদ নিতে চাইছে, সমস্যা কি? আমি নিয়ে যাওয়া আর হৃদ নিয়ে যাওয়া তো একই কথা। না, এক না। যাই হোক, আমি আজ তোর সাথে যেতে পারবো না, হৃদের সাথেই তুই যা। ঠোঁট ফুলিয়ে মনে মনে হৃদকে 100টা গালি দিতে দিতে রুমের দিকে হাঁটা ধরলো আরশি। হৃদও গিয়ে রেডি হয়ে নিল। দুজনেই দুজনের রুম থেকে একসাথে বের হলো। আরশিকে দেখে রীতিমতো অবাক হলো হৃদ, কারণ হৃদের গায়ে একটা কালো শার্ট পরা ও কালো প্যান্ট, আর আরশির গায়েও একটা জামা পরা। আমার সাথে ম্যাচিং করে পরার কারণ যাতে লোকজন ভাবে আমরা। আরশির রাগী ভাব নিয়ে আবার নিজের রুমের দিকে হাঁটা ধরলো। আবার কোথায় যাচ্ছিস? জামা চেঞ্জ করতে? বাপরে, তেরামি তো দেখে এখনও কমেনি। কানের নিচে 2টো দিলে ঠিকই কথা শুনবে, চল। আরশি বাইরে গিয়ে দেখে একটা নতুন বাইক। হৃদ উঠে স্টার্ট দিয়ে বলে, উঠ। বাইক কেন? গাড়ি দিয়ে যাব আমি। কথা বলাস না আরশি, এমনি মাথা গরম করে ফেলেছিস তুই। উঠতে বলছি, উঠ। এই বাইক কার? আমি তো প্রথম দিন কোনো বাইক দেখিনি এই বাড়িতে। এটা চুরি করে এনেছি। তোর কোনো প্রবলেম? চুরি করা বাইকে আমি চড়তে যাব কেন? ওরে মাবুত রে, দড়ি ফেলাও, আমি উঠে যাই। বইন, এটা আমি কাল কিনছি, আজ সকালে দিয়ে গেছে, এবার চল। আরশি হৃদের পিছনে বসলো। হৃদ বাইক নিয়ে নেমে গেল রাস্তায়। আরশি হৃদের থেকে হালকা দূরত্ব বজায় রেখে বসে আছে। ইদানিং কেমন জানি হৃদকে ভয় লাগে তার। আসতে চালাও, আমার ভয় করছে। এভাবে করোনা সতর্কতার মতো 3-4 ফিট দূরত্ব বজায় রেখে বসলে ভয় তো লাগবেই। ধরে বস। কি ধরবো? আমার মাথা। তোমার মাথায় তো হেলমেট, তাহলে কিভাবে ধরবো? হৃদ এবার বাইক থামে বলে ওঠে, নাম। আরশি, তোকে নামতে বলেছি, নাম জিজ্ঞেস করিনি।
এই মাঝ রাস্তায় কেন নামাবে? তুই যেভাবে বসলি তাতে পড়ে যাওয়ার সম্ভাবনা 90%-এর অধিক। আমি কোনো রিস্ক নিতে চাই না। তুমি তো কাল সকালে বলেছো যাতে তোমার গায়ে হাত না দেই। আর এই মাঝ রাস্তা থেকে কিভাবে যাব? আচ্ছা, তুমি অনুমতি দিলে আমি ধরে বসছি, শক্ত করে ধরে বসবো। গুড বয়, টুকু গাল। রিত আবারও চালাতে শুরু করলো। আরশি পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো হৃদের। হৃদ আবার থামলো। আবার কি হলো? তোর কি লজ্জা শরম সব গেছে? এই খোলা রাস্তায় কেউ এভাবে ধরে? তোকে আমি শুধু ধরে বসার অনুমতি দিয়েছি, জড়িয়ে ধরতে বলিনি। আরশি মুখটা গোমরা করে বলে ওঠে, আমার ভয় করছিল তাই। আচ্ছা হৃদ ভাই, আমি নেমে যাচ্ছি, তুমি চলে যাও। গাড়ি পেলে উঠে চলে যেতে পারবো আমি। আরশির অভিমানী চোখ দেখে হৃদ শান্ত গলায় বলে ওঠে, ওঠ, কাঁধে হাত রেখে ধরে বস, আস্তে আস্তে চালাবো আমি। কলেজে পৌঁছে ব্রেক করতে আরশির বাম হাত গিয়ে পড়ে হৃদের ঘাড়ে। হুট করে ব্যথা লাগায় আউ করে ওঠে আরশি। আরশি নেমে কলেজের গেটের দিকে হাঁটা ধরতেই হৃদ আবার ডেকে ওঠে, আরশি, এদিকে আয়। আরশি আবার হেঁটে হৃদের কাছে গেল। হৃদ আরশির বাম হাতটা টেনে ধরে বলে ওঠে, হাতে কি হয়েছে? আরশি আমতা আমতা করে বলে ওঠে, একটু চোট লেগেছিল হাতে। হৃদ হাত বোলাতে বোলাতে বলে ওঠে, তখন ব্যথা পেয়েছিলি খুব, তাই না? এমন কেন করিস তুই? আচ্ছা যা, ভেতরে যা, দেরি হয়ে গেছে এমনিতেই। আরশি একটা হাসি দিয়ে চলে গেল। হৃদ ততক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে ছিল যতক্ষণ আরশিকে দেখতে পাচ্ছিল সে। ভেতরে প্রবেশ করতেই দেখে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। এখন ম্যাথ ক্লাস মকবুল স্যারের। স্যারের আগে থরথর করে কাঁপতে থাকে ক্লাসের মেয়েগুলো। ছেলেরাও অনেক ভয় পায় স্যারকে। বাইরে দাঁড়িয়ে দোয়া দুরুদ পড়ে বলেই দিল, মে আই কামিং স্যার? ভেতর থেকে একটা ছেলে কণ্ঠ বলে উঠল, ইয়েস কামিং। ভিতরে গিয়ে অবাক হয় আরশি। একটা ছেলে বসি লোক ক্লাস করাচ্ছে। আদ্রিতার পাশে গিয়ে বসে আরশি। তাকে জিজ্ঞেস করতেই জানতে পারে মকবুল স্যারের স্ত্রী নাকি প্রেগনেন্ট ছিল। এই কয়েকদিন ধরে জটিল অবস্থা, তাই তিনি কয়েকদিনের ছুটিতে গেছেন। তাই মকবুল স্যারের ক্লাসটা এই ছেলেটাই করাবে। আরশির কাছে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করলো ছেলেটা। মাথা নিচু করে উত্তর দিল আরশি, নেক্সট টাইম ঠিক সময় আমার ক্লাসে আসবেন। ওকে স্যার। ক্লাস চলাকালীন বাকি সময়টা আরশি খেয়াল করলো। ক্লাস করানোর ফাঁকে মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিল ছেলেটা। এতে একটু অস্বস্তি লাগছিল আরশির। তাই ক্লাসে তার তেমন মনোযোগী হতে পারেনি সে। তার চোখ শুধু টেবিলের খাতার দিকে স্থির ছিল। ক্লাস শেষে গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আরশি। হৃদ অথবা ভাইয়া আসলেই চলে যাবে সে। আরশির পাশে এসে দাঁড়ালো তখন ক্লাস করানো ছেলেটা। হাই আরশি, দাঁড়িয়ে আছো যে, যাবে না? ও সরি, তুমি করে বলে ফেললাম। ইটস ওকে স্যার। তুমি বসে আমার চেয়ে কয়েক বছর ছোটই হবে, তাই তুমি করে সম্বোধন করলাম। প্রবলেম নেই তো? নো প্রবলেম স্যার। চলো যাই। আসলে স্যার ভাই আসবে আমায় নিয়ে যেতে। ও আচ্ছা। তখনই হৃদ এসে দাঁড়ালো তার সামনে। এটাই তোমার ভাই? আচ্ছা যাও তাহলে, গুড বাই। এটা বলে আরশির দিকে হাত বাড়ালো ছেলেটা। আরশিও যেন এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। হৃদকে জেলাস করার জন্য ছোটোখাটো সুযোগগুলোর মাঝে এটাও একটা। আরশিও হাত মিলিয়ে বলে ওঠে, সাবধানে যাবেন স্যার। হৃদ কিছু না বলে ছোট্ট করে বলে ওঠে, ওঠ। আরশি উঠে বসলো আর হৃদ টান দিয়ে চলে গেল। সারা পথ আরশির সাথে কোনো কথা বলল না হৃদ। চুপচাপ বাইক নিয়ে বাড়ি চলে গেল সে। বৃষ্টি ও আরশি বসে আছে একসাথে। বৃষ্টির ফোলা পেট দেখে আরশি কৌতূহলীভাবে বলে ওঠে, আচ্ছা ভাবি, এই সময়টায় অনুভূতিটা কেমন হয়? অন্যরকম একটা অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো না। শুনলাম নাকি অনেক কষ্ট হয়। যখন সন্তান কোলে আসবে, তার কান্নার শব্দ কানে আসবে, তখন সব কষ্ট সার্থক হয়ে যাবে। তখন মনে হবে এসব কষ্ট কিছুই না। আমারও না ছোট ছোট বাবু, বেবি, এদেরকে খুব ভালো লাগে। কারো কাছে দেখলে ইচ্ছে করে চুরি করে নিয়ে চলে আসি। খুব আদর করতে ইচ্ছে করে আমার। কিন্তু আমাদের বাড়িতে কখন একটা বেবি পেলাম না। তোমার বেবির জন্য তো আর তরিস হয়েছে না আমার, তাই না? আচ্ছা, বাবাকে বলবো তোমাকে যেন তাড়াতাড়ি কারো গলায় ঝুলিয়ে দেয়। এমনিতেই তো প্রতিবার পাত্রপক্ষকে ভাগিয়ে দাও, কারণ কি রে? আর সে একটু অভিমানীভাবে বলে ওঠে, ঘরে পাত্র রেখে বাহিরের কালেকশনের কি দরকার? মানে? আরশি বৃষ্টিকে ইশারা করে কানে কানে বলল। বৃষ্টি গাল হাত দিয়ে অবাক চোখে বলে ওঠে, কিরে আরশি, এক সময় তো তুমি তাকে সহ্যই করতে পারতে না, আর এখন তার প্রেমে হাবুডুবু খাচ্ছ। তুমি প্রমিস করো আমি না বলা অবধি তুমি এই কথা কাউকে বলবে না। আচ্ছা বলবো না, আগে বল কবে থেকে তুমি তার ফাঁদে পড়ে গেলে? জানি না।
ওই দিন রাতে অচেনা লোকটা আবার এসেছিল আরশির ঘরে। এবার আর আঘাত করেনি, কপালে একটা চুমু খেয়ে একটা কাগজ রেখে চলে গেল। কাগজে ছিল একটা ছোট্ট মেসেজ, তোমার বেবি খুব ভালো লাগে তাই না? আমি সেটাই করব যা তোমার ভালো লাগবে। অপেক্ষা করো, বিয়ের পর প্রতি বছর তোমার জন্মদিনে উপহার থাকবে একটা করে বেবি। হাতে আপেল নিয়ে ছুরি দিয়ে কেটে কেটে বৃষ্টির মুখে তুলে দিচ্ছে রাত। এসব ফল টল খেতে একদম ভালো লাগে না তার। একটা খাইয়ে এখন আরেকটা কাটছে রাত। আপনি কি আমার পেটটাকে ফলের গোডাউন বানিয়ে ছাড়বেন? কেন? আমার সব ফল টল খেতে ভালো লাগে না। তার চেয়ে দুটো আপেলের চেয়ে 2 প্লেট ফুচকা এনে দিলেও রাগ করব না। আচ্ছা আনবো, এসব ভাজে পোড়া পরে। এখন ফল খেতে হবে বেশি বেশি। দেখলে না ডাক্তার কি বলল? তোমার এখন প্রচুর ভিটামিনের শক্তির দরকার, আর তার জন্য ফল খেতে হবে বেশি বেশি। বৃষ্টি মুখ বাঁকিয়ে বলে ওঠে, হুম, ওগুলো সব অটো পাস করা ডাক্তারদের কথাবার্তা। অটো পাস করে ওষুধের নাম হয়তো ঠিকঠাক মতো জানে না, তাই ফল ফল করে মাথাটা নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, তারা যখন পরীক্ষা দিচ্ছিল তুমি মনে হয় দেশের শিক্ষামন্ত্রী ছিলে তাই না? বৃষ্টির রাগী লুক নিয়ে রাতের দিকে তাকালো। আপনি কি আমায় ইনডিরেক্টলি অপমান করছেন?